ঘুরে দাঁড়ালো সুলগ্না, হাসলো একটু। হাসলে যে? প্রণয় প্রশ্ন করল। হাসলাম তোমার অবস্থা দেখে। তুমি ভয় পেয়ে গেছো, হয়তো পিছিয়েও যাবে। ভয় আমি পেয়ে গেছি ঠিকই, তবে পিছিয়ে যাব না। বাড়ি থেকে শেষ পর্যন্ত মত আদায় করতে পারবো বলেই মনে হয়। আর যদি মত না পাওয়া যায়? তবে অনুনয়ে ভেঙে পড়ল সুলগ্না। কোনো তবে নয়, একটু শক্ত হও প্রণয়। আপ্রাণভাবে আমার পাশে এসে দাঁড়াবার চেষ্টা করো, নইলে আমি কোথায় ভেসে যাবো একবার ভেবে দেখো। এখন থেকে কেন তুমি এত উতলা হয়ে পড়ছো লগ্না? হয়তো অশুভ কোনো কিছুই ঘটবে না, হয়তো। ওই হয়তো কথাটাতেই আমার আপত্তি। সমাধান তো তোমার হাতেই রয়েছে। তুমি ভালো চাকরি করো, তুমি স্বাবলম্বী, কেন পরের কথার উপর নির্ভর করে থাকবে? প্রণয় সুলগ্নার কাঁধে হাত রেখে বলল, কেন তুমি মিথ্যে চিন্তা করছো? বলছি তো সব ঠিক হয়ে যাবে। সন্ধে হয়ে এলো, চলো এখন ফিরি। বার্থ স্ট্রিটের একটা ফ্ল্যাট বাড়িতে সুলগ্না থাকে। ওকে সেখানে পৌঁছে দিয়ে সেদিনকার মতো বিদায় নিল প্রণয়। বিমর্ষভাবে করিডোর অতিক্রম করল সুলগ্না। ওধারের বারান্দায় পা দিতেই আনন্দবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। সুলগ্নার নেক্সট ডোর নেইবার। তিনি ব্যস্তভাবে কোথাও যাচ্ছিলেন। ওকে দেখে বললেন, তোমার বাবা অনেকক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছেন। সুলগ্না দ্রুত পায়ে নিজের ঘরে এলো। উমানাথ ডেক চেয়ারে বসে পত্রিকার পাতা উল্টাচ্ছিলেন। বিজয় দাঁড়িয়েছিল জানালার পাশে। মেয়েকে দেখে উমানাথ বললেন, ঘন্টাখানেক হলো আমি এসেছি। অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেল বাবা, চা খাবে তো? না, ভেবেছিলাম শনিবার দিন তুমি বাড়ি যাবে, গেলে না যখন, অগত্যা আমাকেই আসতে হলো। তোমার ঘরের ডুপ্লিকেট চাবি আমার কাছে ছিল, তাই নইলে ঘন্টাখানেক বারান্দাতেই দাঁড়িয়ে থাকতে হতো। যাকগে, যা বলতে আসা তাই এখন আরম্ভ করা যাক। 8:27 ট্রেনে আবার আমায় ফিরে যেতে হবে। বিজয়। ভাইপোর দিকে তাকালেন উমানাথ। বিজয় বলল, দত্তরা আর অপেক্ষা করতে চাইছে না, সামনের ফাল্গুনে এই শুভ কাজটা শেষ করে ফেলতে চায়। আর তুমি এই সপ্তাহের মধ্যে চাকরিতে ইস্তফা দেবে। কিন্তু যুগের সঙ্গে পা মিলিয়ে চলতে গেলে স্ত্রী স্বাধীনতাকে সমর্থন করতেই হবে। আমি তাই করেছি। তোমাকে চাকরি করার স্বাধীনতা আমি দিয়েছি। এবার বিয়ে থা করে সংসারী হও, এই আমার ইচ্ছে। অমিয় ছেলেটি ভালো, তুমি তাকে দেখেছ। তার ইচ্ছে নয় বিয়ের পর তুমি চাকরি করো। ইস্তফার কথা তাই বললাম। সুলগ্নার মনের মধ্যেটা গুলিয়ে উঠল। অসংখ্য কথা ভিড় করে এলো ঠোঁটের ডাগায়, কিন্তু রাশভারী উমানাথের মুখের ওপর একটা কথাও বলতে পারল না। মাথা নত করে দাঁড়িয়ে রইল। আরো 2-4 কথা বলবার পর খুড়ো ভাইপো বিদায় নিলেন। দুশ্চিন্তা দুর্ভাবনায় সুলগ্নার মন আগে থেকেই ভারাক্রান্ত ছিল। এখন যেন একেবারে নুয়ে পড়তে চাইছে। ওর প্রতি একই অবিচার। এখন সমস্ত কিছু নির্ভর করছে প্রণয়ের ওপর। সেই একমাত্র পারে এই জটিল পরিস্থিতির ওপর সুন্দরভাবে জবানিকা টেনে দিতে। ভেতরে আসতে পারি? উমানাথ চলে যাওয়ার পর তাঁরই পরিত্যক্ত ডেক চেয়ারে বসে চিন্তার অতলান্ত সমুদ্রে সাঁতরে বেড়াচ্ছিল সুলগ্না। চমকে মুখ তুলল সে। অমিয় দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে। অমিয় দত্ত সুলগ্নাদের সোনারপুরের প্রতিবেশী। ন্যাশনাল রেফ্রিজারেটর কোম্পানিতে ভালো কাজ করে, তাই সেই সুলগ্নাকে ওখানে কাজ সংগ্রহ করে দিয়েছে। অবশ্য সুলগ্না তাকে কোনোদিনই আমল দেয়নি। অফিসে যোগ দেবার পরই প্রণয়ের সঙ্গে ওর পরিচয় হয় এবং সেই পরিচয় ধীরে ধীরে অন্তরঙ্গতায় পরিণত হয়েছে। এই কথা যে অমিয়র অজানা তা নয়, তবু সুলগ্নাকে সে বিয়ে করতে চায়। উমানাথ প্রণয়ের সম্পর্কে কিছুই জানেন না। অমিয়কে তার পছন্দ। তার কৈশোর থেকেই তাকে তিনি দেখছেন। বেশ ছেলে, খাসা জামাই হবে। অমিয়কে দেখেই সুলগ্না জ্বলে উঠল। ওকে পরিষ্কারভাবে নিজের মনের ভাব বুঝিয়ে দেবে এক্ষুনি। কি চান? তোমার সঙ্গে একটা কথা ছিল।
বাজে নষ্ট করবার মতো সময় আমার নেই। বাবা এসেছিলেন একটু আগে, তার মুখের উপর যে কথাটা বলতে পারিনি, আপনি যখন এসে পড়েছেন তখন শুনে যান। আপনার সঙ্গে কোনো রকম সম্পর্ক গড়ে তোলা আমার পক্ষে সম্ভব না। ভুলে যেও না, তোমার আজকের সচ্ছলতার জন্য দায়ী বোধহয় আমি চাকরির ব্যবস্থা করে না দিলে। আপনি আমার উপকার করেছিলেন, সে কথা আমি অস্বীকার করছি না, কিন্তু সেজন্য আপনাকে বিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নিশ্চয়ই নেই। কথাটা শেষ করেই সশব্দে দরজা বন্ধ করে দিল। আবার এসে বসলো ডেক চেয়ারে। ভালোই হলো, অমিয়কে পরিষ্কার করে বলে দেওয়া গেছে। এখন মাকে জানাবে নিজের অবস্থার কথা। লজ্জার মাথা খেয়েই জানাবে। ডেক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঘরখানা ওর মাঝারি সাইজের। আসবাবপত্র যে খুব বেশি আছে তা নয়। এই কোণে স্প্রিং দেওয়া লোহার খাট, ছোট একটা ট্রাঙ্ক, সুটকেস, টেবিল চেয়ার, ডেক চেয়ারখানা ও রেফ্রিজারেটর। দামি রেফ্রিজারেটরটা ও কোম্পানি থেকেই সংগ্রহ করেছে। সুলগ্না টেবিলের সামনে গিয়ে বসল। প্যাড টেনে নিয়ে মাকে চিঠি লিখতে আরম্ভ করল। আজ শুনবেন একটি রহস্য গল্প, কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের লেখা অনুবর্তন। রেনবো মিডিয়ার প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের এই গল্পটির উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, অথবা গল্প শোনার পরও সাবস্ক্রাইব করতে পারেন। সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আপনাদের মতামত আমাদের অনুপ্রাণিত করে পরবর্তী গল্প নির্বাচনের ক্ষেত্রে। আসুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প, অনুবর্তন। সোনার চামচ মুখে নিয়ে উমানাথ জন্মেছিলেন উত্তর কলকাতার এক অভিজাত পরিবারে। কিন্তু সেই সোনার চামচ জার্মান সিলভারের রূপ নিতে খুব বেশি সময় নেয়নি। কিছু বয়স বাড়ার পরই উমানাথ দেখলেন তাঁদের বিরাট বাড়ির খিলানে খিলানে ফাটল ধরেছে। সব ঘরের ঝাড় লণ্ঠনগুলো আর জ্বলে না। ঘরে ঘরে পাতা দামি জাজিমের ছোট ছোট খোঁজ বিরাট বিরাট হাঁ এর আকার নিয়েছে। এই সমস্ত ব্যতিক্রম কেন? কেনর উত্তর যে উমানাথের অজানা তা নয়। প্রথম যেদিন তিনি তাঁর বাবা দিবানাথকে অনেক রাত্রে টলতে টলতে বাড়ি ফিরতে দেখেন, সেই দিন থেকেই তিনি জানেন তাঁদের সমস্ত ঐশ্বর্য মদের স্রোতেই ভেসে যাচ্ছে। বাড়ির শেষ ইটটিও বোধহয় বিক্রি হয়ে যেত যদি না দিবানাথ মারা যেতেন। মারা যাওয়ার সময় তিনি ছেলের জন্য রেখে গিয়েছিলেন শুধু বিরাট আধভাঙা বাড়িখানা, আর কিছু না। এরপর উমানাথের জীবন সংগ্রামের পালা। বহু বাধাবিঘ্নকে অতিক্রম করে কঠিন পরিশ্রমে নিজেকে বিলিয়ে অবশেষে জয়লাভ করেছেন তিনি। প্রচণ্ড বড়লোক অবশ্য হতে পারেননি, তবে স্ত্রী পুত্রকে নিয়ে সংসার সমুদ্রে ডুবে না গিয়ে কুটো অবলম্বন করে ভাসতে পেরেছেন। তাঁর চাকরি জীবন আরম্ভ হয়েছিল এএসএম এর পদে নিয়োগ পেয়ে। উত্তর কলকাতার ঘিঞ্জি পরিবেশ থেকে উঠে এসেছিলেন সোনারপুরের নিরালা আওতায়। তারপর কত বছর কেটে গেছে। অশোক ও সুলগ্না বড় হয়েছে। মাতৃপিতৃহীন বিজয় সে অশোকেরই বয়সী। সেই পড়ে আছে সংসারে। খরচ ক্রমেই বেড়ে চলেছে, অথচ সেই অনুপাতে আয় বাড়েনি। রেলের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের কতই বা মাইনে, কিছু উপরিয়ে আছে এই যা রক্ষে। বাড়িতে সমর্থ দুটো ছেলে, চাকরির জন্য হিমশিম খেয়ে যাচ্ছে তারা। কিন্তু কোথায় চাকরি? উমানাথের পাশের বাড়িতেই থাকেন দত্তরা। দত্তদের বড় ছেলে অমিয় কলকাতার এক বিখ্যাত রেফ্রিজারেটর কোম্পানিতে কাজ করে। সে সংবাদ দিল একদিন তাদের অফিসে সুলগ্নার চাকরি হওয়ার সম্ভাবনা আছে। রিসেপশন কাউন্টারে একজন মহিলার প্রয়োজন। ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে খাতির আছে অমিয়র। অনুরোধ করলে সুলগ্নাকে ওই পদে তিনি মনোনীত করতে পারেন। সুলগ্না ইন্টারমিডিয়েট পাশ করে বসেছিল। এই প্রস্তাবে উমানাথ রাজি হতে পারলেন না। তিনি প্রাচীনপন্থী, স্ত্রী স্বাধীনতাকে খুব ভালো চোখে দেখেন না। বাড়ির লোকেদের চাপে পড়ে মেয়েকে পড়িয়েছেন, আবার চাকরি। কিন্তু শেষ পর্যন্ত তাকে মত দিতে হলো। অশোক ও বিজয় অনেক করে বোঝালো। সংসারের অবস্থা কতটা সচ্ছল হয়ে উঠবে সেই সম্পর্কে ইঙ্গিতও দিল।
সবশেষে জানালো ওদের দুজনের মধ্যে একজনের চাকরি হয়ে গেলেই সুলগ্নাকে কাজ থেকে ছাড়িয়ে আনা হবে। কাজে যোগ দিল সুলগ্না, কিন্তু 6 মাসের মধ্যে ওকে বাড়ি ছাড়তে হলো। অর্থাৎ কাজে যোগ দেওয়ার সময় এমনভাবে নির্দিষ্ট হলো যাতে নিয়মিত সোনারপুর থেকে গিয়ে অফিস করা যায় না। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও মেয়ের কলকাতার বাসা ঠিক করে দিলেন উমানাথ। তার বন্ধু আনন্দ বার্চ স্ট্রিটের এক বিরাট বাড়িতে 3খানা ঘর ভাড়া নিয়ে বাস করতেন। 3খানা ঘর তার প্রয়োজন হতো না, 1খানা সাবলেট করবেন ঠিক করেছিলেন। কথায় কথায় উমানাথকে একদিন বলেও ছিলেন, একজন ভদ্রলোক পেলে ঘরটা তাকে দিই। মৃদু হেসে উমানাথ বলেছিলেন, আজকাল ভদ্রলোক আর পাচ্ছ কোথায়? শেষ পর্যন্ত ওই ঘরখানাই সুলগ্নার কাজে লেগে গেল। খাওয়া দাওয়া অবশ্য আনন্দবাবুর ওখানেই সারে, পেইং গেস্ট হিসেবে। ইতিমধ্যে অবশ্য অশোক আর বিজয়ের চাকরি হয়েছিল। অমিয়কে সরাসরি প্রত্যাখ্যান করার পর দিন 7 কেটে গেছে। গোধূলি লগ্ন তখন। আনন্দবাবু অফিস থেকে ফিরে এলেন। করিডোর অতিক্রম করে নিজের ফ্ল্যাটে ঢুকতে যাবেন, দেখলেন একজন অপরিচিত লোক সুলগ্নার দরজা ঠেলাঠেলি করছে। সুলগ্না ফিরে এসেছে নাকি? তাদের না বলে কয়েই হঠাৎ ডুব মেরেছিল ও কাল থেকে। দরজার কাছে গিয়ে আনন্দবাবু দেখলেন কড়ায় তালা লাগানো নেই। হঠাৎ তার মনে হলো অফিসে যাওয়ার সময়ও যেন দরজার কড়ায় তালা দেখেননি। সকালেই সুলগ্না নিশ্চয়ই ফিরে এসেছে, তার সঙ্গে দেখা করেনি কেন? লোকটার দিকে তাকিয়ে তিনি প্রশ্ন করলেন, কাকে চাই? আগে সুলগ্না দেবীর সঙ্গে দেখা করব, তার নামে চিঠি আছে। ও, সাড়া দিয়েছেন? কই না, প্রায় 10 মিনিট ধরে দরজা ধাক্কাধাক্কি করছি। বিস্মিত হয়ে ভ্রু কুঁচকলেন আনন্দবাবু। 10 মিনিট ধরে দরজা ধাক্কা দেওয়ার পরও সুলগ্না দরজা খুলল না। এরকম তো হওয়ার কথা নয়। ওর শরীর খারাপ হলো নাকি? তিনিও বার কয়েক ধাক্কা দিলেন, নাম ধরে ডাকলেন, সুলগ্না, সুলগ্না, সুলগ্না। কোনো সাড়া নেই। এই সময় পাশের ফ্ল্যাটের শৈলেনবাবু এলেন ঘটনাস্থলে। তিনি সমস্ত শুনে যা বললেন তা আরও চিন্তার কথা। গত সন্ধ্যা থেকেই তিনি দরজার কড়ায় তালা দেখতে পাচ্ছেন না। আনন্দবাবুর বিস্ময় আরও বেড়ে গেল, কারণ সুলগ্না তাঁর ওখানেই খাওয়া দাওয়া করে, কাল থেকে আজ অবধি তাঁদের কাছে যায়নি। দরজা বন্ধ করেই বা এতক্ষণ করছে কি? সন্দেহের আর অবকাশ নেই, নিশ্চয়ই মারাত্মক রকমের অসুস্থ হয়ে পড়েছে সুলগ্না। অন্যান্য ফ্ল্যাটেরও কয়েকজন উপস্থিত হলেন। পরিস্থিতি নিয়ে বাক্য বিনিময় হলো। দরজা ভেঙে ফেলা হবে কিনা এই প্রশ্নে। দরজা ভেঙে ফেলার পক্ষেই সকলে রায় দিলেন, কিন্তু তবু দরজা ভাঙা হলো না। সকলে ইতিউতি করতে লাগলেন। চাপা গুঞ্জনে জল্পনার জাল বোনা আরম্ভ হলো। অশোক ও বিজয়কে সঙ্গে নিয়ে উমানাথ উপস্থিত হলেন ঘটনাস্থলে। সুলগ্নার ঘরের সামনে এত লোকজন দেখে উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কি হয়েছে আনন্দ? কিছুই বুঝতে পারছি না ভাই। কাল থেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে রয়েছে সুলগ্না। সে কি? কাল তো সোনারপুরে যাবে বলে চিঠি দিয়েছি, তাকে আজকে ওখানে যেতে না দেখে আমরাই চলে এলাম কি ব্যাপার জানতে। সকলের মুখ থেকে বৃত্তান্ত শোনার পর অশোক বলল, আর আমাদের অপেক্ষা করা উচিত নয়, দরজাটা আবার ভেঙে ফেলাই ভালো। একটা শাবল সংগ্রহ করা হলো। শাবলের চার দিয়ে ভেঙে ফেলা হলো দরজা। ফাঁকা ঘর। সুলগ্নার সন্ধান পাওয়া গেল না ঘরের মধ্যে, অথচ দরজা ভেতর থেকেই খিল তুলে বন্ধ করা ছিল। এই কি রহস্য? সকলে মুখ চাওয়াচাই করতে লাগলো। আনন্দবাবুই প্রথম নীরবতা ভঙ্গ করলেন। ব্যাপারটা ভালো ঠেকছে না। আমার মতে পুলিশে খবর দেওয়া উচিত। পুলিশ? আনন্দবাবু দক্ষিণ দিকের খোলা জানালাটা দেখিয়ে বললেন, আমার মনে হচ্ছে ওই জানালা দিয়েই সুলগ্নাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কিডন্যাপ? বিস্ময়ে ভেঙে পড়লেন উমানাথ।
পুলিশে খবর দেওয়া হলো। যে লোকটি চিঠি নিয়ে সুলগ্নাকে ডাকাডাকি করছিল তার দিকে তাকিয়ে বিজয় বলল, কি চিঠি এনেছেন দেখি? মধ্যবয়স্ক চাকর শ্রেণীর লোকটি পকেট থেকে চিঠি বার করে দিল। বিজয় চিঠিখানার উপর দৃষ্টি বুলিয়ে নিল। গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে, লগ্না, চতুর্দিকের পরিস্থিতি বিবেচনা করে আমার পক্ষে রাজি হওয়া সম্ভব নয়। তুমি আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছ, নিশ্চিতভাবে আমি সেই সম্পর্কে একা দায়ী নই। আশা আছে এরপর তোমার আর কোনো বক্তব্য থাকতে পারে না। ইতি প্রণয়। বিজয় উমানাথের দিকে চিঠিখানা এগিয়ে ধরল। বিপর্যস্ত মন নিয়ে উমানাথ পাথরের মতো দাঁড়িয়েছিলেন। চিঠিখানা পড়ে মাথামুন্ড কিছুই বুঝতে পারলেন না। সুলগ্নার প্রণয় ঘটিত ব্যাপারটা তার হয়তো জানা ছিল না। কিছুক্ষণের মধ্যে সদল বলে ইন্সপেক্টর বলাই সামন্ত এলেন। প্রবীণ এই পুলিশ কর্মচারীর দক্ষতা সর্বজন বিদিত। তিনি খুঁটিয়ে শুনলেন সমস্ত কথা। উমানাথ প্রভৃতির সঙ্গে পরিচিতও হলেন। তিনি ঘরখানা খুঁটিয়ে পরীক্ষা করলেন। খাট, রেফ্রিজারেটর, ট্রাঙ্ক ইত্যাদির উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে তিনি টেবিলের দিকে তাকালেন। টেবিলের উপর প্যাড ইত্যাদি ছাড়াও গোটা কয়েক ওষুধের শিশি রয়েছে। ভ্যানিটি ব্যাগটাও রয়েছে। টেবিলের বেশ কিছু উপরে দেয়ালের সঙ্গে কাঠের র্যাক আটকানো। র্যাকের ওপর খবরের কাগজের গোছা ও টিন বা ওই জাতীয় কিছুর জাফরি কাটা কয়েকটা ট্রে রয়েছে। ইন্সপেক্টর সামন্ত খুঁটিয়ে জেনে নিলেন উমানাথের কাছ থেকে তার পারিবারিক কথা এবং সুলগ্না সম্পর্কে মোটামুটি। প্রশ্ন করলেন, আপনি তো প্রাচীনপন্থী, মেয়ের চাকরি করাটা পছন্দ করতেন? অনন্যোপায় হয়ে ওকে চাকরি করতে অনুমতি দিয়েছিলাম। অবশ্য এখন আর সাংসারিক প্রয়োজনে ওর চাকরি করার কোনো দরকার পড়ে না। আমার ছেলে ও ভাইপোর চাকরি হয়েছে। তাছাড়া আমি ওর বিয়ের ব্যবস্থাও পাকা করে ফেলেছি। কিন্তু কোথায় গেল মেয়েটা বলুন তো? পায়ে হেঁটে বা ইচ্ছাকৃতভাবে তিনি যে কোথাও যাননি তার সবচেয়ে বড় প্রমাণ দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা দিয়ে না গিয়ে তিনি জানলা টপকে যাবেন কোথাও, বিশেষ করে মেয়ে মানুষ হয়ে, এটা নিশ্চয়ই বিশ্বাসযোগ্য নয়। শুনুন উমানাথবাবু, আমার সমস্ত দেখে শুনে দৃঢ় ধারণা হচ্ছে সুলগ্না দেবীকে কেউ জোর করে নিয়ে গেছে। আচ্ছা, তার কি কোনো পুরুষ বন্ধু ছিল? বন্ধু? না, তবে এই চিঠিখানা দেখে মনে হয় তার একজন পুরুষ বন্ধু ছিল। উমানাথবাবু প্রণয়ের লেখা চিঠিখানা অশোকের হাত থেকে নিয়ে এগিয়ে ধরলেন। গম্ভীর মুখে ইন্সপেক্টর চিঠিখানা পড়লেন। পকেটে রাখতে রাখতে বললেন, আপনি ব্যক্তিগতভাবে কাউকে চেনেন? না। আপনার নামই তো আনন্দবাবু, উমানাথবাবুর বন্ধু আপনি। হ্যাঁ। একই ফ্ল্যাটে তো আপনারা থাকেন। বলতে পারেন প্রণয় নামে কোনো ছেলে সুলগ্না দেবীর কাছে যাওয়া আসা করতো কিনা? ইদানিং একজনকে ওর কাছে যাওয়া আসা করতে দেখেছি। একদিন প্রশ্ন করায় লগ্না বলেছিল অফিসের পরিচিত, নাম জানায়নি। অশোক ও বিজয়কেও প্রশ্ন করলেন ইন্সপেক্টর। উল্লেখযোগ্য কোনো সংবাদ সংগ্রহ করতে পারলেন না। শুধু জানা গেল সুলগ্নার সঙ্গে কার বিয়ের কথা হয়েছিল এবং অমিয়র ঠিকানা। সকলকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন ইন্সপেক্টর। দরজা বন্ধ করে সেখানে একজন কনস্টেবল মোতায়েন করে তিনি বাগানে এলেন। সুলগ্নার ঘরের খোলা জানালাটার ওপাশটা পরীক্ষা করাই তার উদ্দেশ্য। বাগানের এই অংশে রজনীগন্ধার সমারোহ। ইন্সপেক্টর সামন্ত চোখ বুলিয়ে গেলেন চারধারে। সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। ফিরে আসবার মুখে চকচকে কি একটা পড়ে থাকতে দেখলেন। ঝুঁকে তুলে নিলেন সেটা। বোতাম, নিকেলের বোতাম একটা। বোতামটা পকেটস্থ করে সামন্ত বাইরে অপেক্ষমান জিপে গিয়ে বসলেন। জিপ এগিয়ে চলল। আকাশ পাতাল ভাবতে লাগলেন তিনি। কেসটাকে কিছুতেই আয়ত্তে আনতে পারছেন না। মেয়েটাকে কেউ সত্যি জোর করে নিয়ে গেল, না সমস্তটাই ঘটা সে কারুর সঙ্গে পালিয়ে গেছে এইভাবে সকলকে বোকা বানিয়ে বা বিপদগামী করে? হঠাৎ একটা কথা মনে পড়ায় সোজা হয়ে বসলেন সামন্ত। আচ্ছা, এ সম্পর্কে বাসবের সঙ্গে পরামর্শ করলে কেমন হয়? বহু রহস্যের নির্ভুল দিক নির্দেশক বাসব। 241 কে হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের বাড়ির বাইরের ঘরে তখন তর্কের তুফান চলছে। চীন আবার ভারত আক্রমণ করবে কিনা সাবজেক্টেই। ঘরে অবশ্য অনেক লোক নেই। তর্ক চলছে বাসব ও শৈবালের মধ্যে। ইন্সপেক্টর সামন্ত ঘরে প্রবেশ করলেন। বাসব উঠে দাঁড়িয়ে বলল, আরে কি সৌভাগ্য, কোতোয়াল সাহেব যে। বসতে বসতে তিনি বললেন,
বিশেষ প্রয়োজনে আপনার কাছে এলাম। বলাই বাহুল্য, প্রয়োজন না থাকলে এ পদ মারাবার পাত্র তো আপনারা নন। যাক, এসে যখন পড়েছেন তখন বাহাদুরকে অতিথি সৎকারের সুযোগ না দিলে চলবে না। ডাক্তার, বাহাদুরকে গিয়ে একটু সচেতন করে এসো। শৈবাল ঘর থেকে নিষ্ক্রান্ত হলো। বসুন, এবার ব্যাপারটা কি? সামন্ত সমস্ত ঘটনাটা বললেন, কোনো কিছু বাদ দিলেন না। প্রণয়ের লেখা চিঠিখানা ও বোতামটা দেখালেন। গভীর মনোসংযোগে চিঠিখানা পড়ল বাসব। বোতামটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল। ঘটনাটা শুনে কিরকম বুঝলেন মিস্টার ব্যানার্জি? ঘটনাস্থলে না গিয়ে কিছু বলা যাচ্ছে না। আপনি ঠিকানা রেখে যান, কাল বিকেলে আমি আর ডাক্তার যাব সুলগ্না দেবীর ঘরে। আপনি সকলকে উপস্থিত থাকতে বলবেন। প্রণয় আর অমিয় যেন বাদ না পড়ে। শৈবাল আগেই ফিরে এসেছিল। এখন ট্রে হাতে বাহাদুরকে ঘরে প্রবেশ করতে দেখা গেল। ধুমায়িত কফি আরও কি সমস্ত ছিল যেন ট্রেতে। পরের দিন নির্দিষ্ট সময়ে বাসব ও শৈবাল গিয়ে উপস্থিত হল সুলগ্না রাস্তানায়। সামন্ত তখন অন্যান্য সকলকে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। বাসবের সঙ্গে তিনি সকলের পরিচয় করিয়ে দিলেন। অবশ্য আগেই জানিয়ে রেখেছিলেন এই তদন্তের সূত্রেই ওর এখানে আগমন ঘটবে। এদিকে সম্ভব অসম্ভব সমস্ত স্থানে সুলগ্নার অনুসন্ধান করা হয়েছে, কিন্তু কোথাও কোনো সন্ধান পাওয়া যায়নি। বারান্দাতেই সকলকে নিয়ে দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টর। বাসব বলল, আগে এদের সঙ্গে কথাবার্তা বলে নি, তারপর ঘরটা দেখা যাবে। কি বলেন মিস্টার সামন্ত? হ্যাঁ, আপনার যেমন অভিরুচি। প্রথমে আমি প্রণয় বাবুর সঙ্গে কথা বলতে চাই। প্রণয় এগিয়ে এলো। বাসব তার বলিষ্ঠ চেহারার দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, শুনেছেন নিশ্চয়ই সুলগ্না দেবীকে পাওয়া যাচ্ছে না? শুনেছি। আপনার কি মনে হয় তাকে জোর করে কেউ নিয়ে গেছে, নাকি তিনি নিজের ইচ্ছায় কোথাও চলে গেছেন? ও সম্বন্ধে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। আর এই চিঠিটা, এই সম্বন্ধে নিশ্চয়ই কিছু বলতে পারবেন। বাসব চিঠিখানা এগিয়ে ধরল। প্রণয়ের চোখ ঘোলাটে হয়ে উঠল। সে অসংলগ্ন গলায় বলল, চিঠিটা আমারই লেখা। ওটা নেহাতি ব্যক্তিগত ব্যাপার। তবুও শুনতে চাই, বলুন। আমরা ঘনিষ্ঠ পরিচিত ছিলাম। ইচ্ছে ছিল সারাটা জীবন স্বামী স্ত্রী হিসেবেই আমাদের কাটবে, কিন্তু আমার বাড়ি থেকে এই বিষয়ে সমর্থন না পাওয়ায় আমি আর অগ্রসর হতে চাইনি। সেই কথাই ওকে লিখেছিলাম। কিছু মনে করবেন না, বাড়ির মতামতকে আজকাল কজন পরোয়া করে মশাই? কোনো বিশেষ কারণে পরোয়া করে চলা ছাড়া আমার উপায় ছিল না। এরপর উমানাথের সঙ্গে কথা আরম্ভ করল বাসব। শুনলাম উনি আপনাকে চিঠি দিয়েছিলেন বাড়ি যাবেন বলে। আর কোনো কথা লিখেছিল তাতে? না। আপনার মেয়ে বোধহয় উগ্র আধুনিকা ছিলেন। হ্যাঁ। মেয়ের এই স্বভাব আপনি পছন্দ করতেন? না। আপনি তো রেলে চাকরি করেন। হ্যাঁ, সোনারপুর স্টেশনে পোস্টেড। সুলগ্নার সন্ধান কি সত্যিই পাওয়া যাবে না? সমস্ত কিছু বাজিয়ে না দেখে আমি কিছুই বলতে পারছি না। এবার অমিয়র সঙ্গে দু চার কথা হলো বাসবের। বলা বাহুল্য, সুলগ্না যে তাকে রূঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিল সে কথা সম্পূর্ণ চেপে গেল অমিয়। বাসবের ইঙ্গিতে ঘরের শিল ভাঙা হল। ওই ঘরের মধ্যে প্রবেশ করে চারদিকে দৃষ্টি বুলিয়ে নিল। খাট, টেবিল, রেফ্রিজারেটর, র্যাকের ওপর রাখা জাফরি কাটা ট্রেগুলো কিছুই ওর দৃষ্টি এড়িয়ে গেল না। বাসব এগিয়ে গেল জানালা দুটোর কাছে। রডের সঙ্গে যুক্ত অবস্থায় একটা পর্দা লাগানো রয়েছে, অন্যটায় নেই। ঘুরে দাঁড়িয়ে বাসব বলল, দুটো জানালাতেই কিন্তু পর্দা থাকা উচিত ছিল ইন্সপেক্টর। ইন্সপেক্টর আনন্দবাবুর দিকে তাকিয়ে বললেন, দ্বিতীয় জানলাটার পর্দা ছিল আনন্দবাবু? এই ধরনের প্রশ্নে আনন্দবাবু যেন থতমত খেলেন। ছিল বই কি, কয়েকদিন আগেও আমি দেখেছি। বাসব কোনো কথা না বলে কড়িকাঠের দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। থমথমে অবস্থার মধ্যে মিনিট দুয়েক কাটল। শেষে সামন্তই নীরবতা ভঙ্গ করলেন। কি বুঝছেন মিস্টার ব্যানার্জি? সুলগ্না দেবীকে কোথাও পাওয়া যাবে? বাসব সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, তাকে আর জীবিত অবস্থায় পাওয়া যাবে না। তিনি খুন হয়েছেন। খুন?
কি বলছেন আপনি? যা ঘটেছে তাই আমি বলছি উমানাথ বাবু। টেবিলের ওপর ওই যে ওষুধের শিশিগুলো রয়েছে, ওরই মধ্যে একটা শিশি আমাকে প্রকৃত তথ্য আবিষ্কারে সাহায্য করেছে। অর্থাৎ? বাসব এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে একটা শিশি তুলে নিয়ে বলল, প্রিনেটাল ক্যাপসুলের শিশি এটা। এখন আপনারাই বলতে পারবেন ঠিক কোন সময় মেয়েরা এই ক্যাপসুল ব্যবহার করে থাকে। কারোর মুখে কোনো কথা নেই, সকলে বিস্ময়ে হতবাক হয়ে গেছেন। প্রেগনেন্ট হলে এখন আর বিন্দুমাত্র সন্দেহ নেই যে সুলগ্না দেবী প্রেগনেন্ট ছিলেন। এই লজ্জাকর বিষয়টা সকলের কর্ণগোচর হবার আগেই তাকে খুন করেছে একজন। এবার চিৎকার করে উঠল অমিয়। যদি তাই হয় তবে এর জন্য সম্পূর্ণ দায়ী ওই প্রণয় সেন। আমি সেটা ভালো করেই জানি। তার কথা শেষ হলো না, প্রণয় তীব্র প্রতিবাদ করে উঠল, অমিয় বাবু আপনি ভব্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। উমানাথ ভাঙা গলায় বললেন, কিন্তু আমি যে ভাবতেও পারছি না সুলগ্নাকে শেষ পর্যন্ত। কথাটা আপনার অজানা ছিল না। আমার? কি বলছেন? আপনি একজন প্রাচীনপন্থী সংস্কারবদ্ধ বাপ। মেয়ের উগ্র আধুনিকতা আপনি পছন্দ করেননি শেষ পর্যন্ত। কিন্তু আর কোনো অবকাশ নেই। আমি বলতে বাধ্য হচ্ছে, আপনি সুলগ্না দেবীকে খুন করেছেন। ঘরের প্রতিটি প্রাণীর বুকের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। আমি? হ্যাঁ, আপনি। কুমারী মেয়ে প্রেগনেন্ট হয়েছে কোনো রকমে এই সংবাদটা আপনি পেয়েছিলেন। হিতাহিত জ্ঞানের শেষ প্রান্তে গিয়ে উপস্থিত হয়েছিল আপনার সংস্কারী মন। কন্যা স্নেহ ম্লান হয়ে গিয়ে সংস্কার আর লোকলজ্জার জয়লাভ ঘটেছিল এবং আপনি যা করা উচিত নয় তাই করে ফেলেছেন। উমানাথ বসে পড়লেন মেঝেতে, দুহাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন। হয়তো অনুশোচনার কান্না, হয়তো ধরা পড়ে যাওয়ার লজ্জার কান্না। ঘরের সকলে স্থাণুবৎ দাঁড়িয়ে আছেন। ইন্সপেক্টর সামন্ত বললেন, মৃতদেহ কোথায়? কেন, ওই রেফ্রিজারেটরের মধ্যে। বাসব রেফ্রিজারেটরের হ্যান্ডেল ধরে টান দিল। পাল্লাটা খুলে যেতেই সুলগ্নার মৃতদেহ গড়িয়ে পড়ল মেঝেতে। প্রাণহীন দেহ ঠান্ডায় জমে একেবারে শক্ত হয়ে গেছে। হালকা বরফের আস্তরণ ওই সঙ্গে ঢেকে দিয়েছে ওর সারা দেহটা। কল্পনাতীত দৃশ্য। আমরা এখন চলে ইন্সপেক্টর, সময় করে আসবেন আমার ওখানে। এসো ডাক্তার। রাস্তায় নেমেই ট্যাক্সি ধরল ওরা। নির্দেশ মতো ট্যাক্সি এগিয়ে চলল গন্তব্যস্থলের দিকে। ভালো করে হেলান দিয়ে বসে শৈবাল বলল, তুমি কিভাবে বুঝতে পারলে উমানাথ হত্যাকারী? এটা রুল অফ থ্রির কথা ডাক্তার। অনেক সময় অনুমানের ওপর নির্ভর করেই আসল সত্যের সন্ধান পাওয়া যায়। এক্ষেত্রেও তাই হয়েছে। ইন্সপেক্টরের মুখে শুনেছিলাম সুলগ্না ও প্রণয়ের ঘনিষ্ঠতার কথা। ওখানে গিয়ে প্রিনেটাল ক্যাপসুলের শিশি পেলাম। তাছাড়া প্রণয়ের চিঠির একটা লাইন ছিল, তুমি আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছো নিশ্চিতভাবে আমি সেই সম্পর্কে একা দায়ী নই। কাজেই আমি পরিষ্কার বুঝতে পারলাম সুলগ্না প্রেগনেন্ট ছিল। ওই সঙ্গে নিশ্চিত হলাম তাকে হত্যা করার বিষয়টিতে। এখন প্রশ্ন হলো, কে তাকে হত্যা করতে পারে? প্রণয়কে বাদ দিতে হবে, কারণ সে হত্যাকারী হলে ওই ভাষায় কখনোই চিঠি দিত না। আপাত দৃষ্টিতে আনন্দবাবুর কোনো স্বার্থ দেখা যাচ্ছে না। অমিয় সুলগ্নাকে বিয়ে করতে চেয়েছিল, খুন করতে যাবে কেন তাহলে? হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় হত্যাকারী আমার কাছে ধরা পড়ে গেল। ইন্সপেক্টর বাগান থেকে একটা বোতাম কুড়িয়ে পেয়েছিলেন। ওই ধরনের বোতাম রেলকর্মীদের কোর্টে ব্যবহৃত হয়। উমানাথ রেলে কাজ করেন। মেয়ে অবৈধভাবে কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে সংবাদ পেয়ে আমার মনে হয় অমিয়র সাথে তার যাতে বিয়ে না হয় তাই সুলগ্নাই নিজের অবস্থার কথা জানিয়েছিল, আর তারপরই তিনি এই কাণ্ডটা করে বসেছেন। কিন্তু তুমি কি সূত্রে অনুমান করলে যে মৃতদেহ রেফ্রিজারেটরের মধ্যে রয়েছে? একটু চোখ খুলে চারদিকে তাকালে তুমিও বুঝতে পারতে। একটা জানালার পর্দা ছিল না। ওই জানালার পর্দার রড খুলে সুলগ্নাকে আঘাত করা হয়েছিল।
র্যাকের ওপর রাখা জাফরি কাটা ট্রেগুলো আমার দৃষ্টি এড়িয়ে যায়নি। ওগুলো যে রেফ্রিজারেটরের ট্রে আমি তা বুঝতে পেরেছিলাম, কিন্তু ট্রেগুলো রেফ্রিজারেটরের মধ্যে না থেকে ওখানে রয়েছে কেন? সঙ্গে সঙ্গে রহস্য সরল হলো আমার কাছে। তবে কি রেফ্রিজারেটরকে স্যুট রাখা আলমারির মতো সম্পূর্ণ খালি করে ফেলা হয়েছে, তারপর সুলগ্নাকে আহত করে ওরই মধ্যে রাখা হয়েছে? আমার অনুমান যে মিথ্যে হয়নি তা তো তোমরা দেখলেই। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম, মেয়ের পদস্খলনের সংবাদ পেয়ে লোক জানাজানি হওয়ার আগেই তাকে খুন করার পরিকল্পনা করে তার ঘরের মধ্যেই একসময় গিয়ে লুকিয়ে থাকলেন উমানাথ, এবং সুলগ্না ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি পর্দার রড দিয়ে আঘাত করেন। তারপর তার দেহটা রেফ্রিজারেটরের মধ্যে চালান করে দিয়ে জানলার টপকে অদৃশ্য হন। অ্যাম আই কারেক্ট? কারেক্ট ডক্টর। অনুবর্তন গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করলেন কৌশিক, নীলাঞ্জন, বিবেক ও স্বাগতার সঙ্গে আমি কমলেশ। আবারও বলছি আপনাদের, যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।